হ্যালো বন্ধুরা, তোমাদের স্বাগত জানাচ্ছি সূচিপত্রে আবারও। তো আজকে আমরা যে পরবর্তী টপিকটা রয়েছে বায়োটেকনোলজির, আমি বলেছিলাম যে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার, সেটা নিয়ে আলোচনা করব। তো দেখো, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার আমি কয়েকটা পয়েন্ট লিখে রেখেছি। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা ইনসুলিন, ইন্টারফেরন এগুলো কিভাবে তৈরি হয়, সাথে আরো দুটো নতুন ওয়ার্ড তোমাদের কাছে, সেই দেখো টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর অ্যান্ড ইরাথ্রোপয়েটিন। তো এই যে জিনিসগুলো, এগুলোর উৎপাদন এবং চিকিৎসা ক্ষেত্রের ব্যবহার জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কিভাবে হচ্ছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো দেখো, ফার্স্টে আমি ইনসুলিন লিখেছি। আমরা সবাই ইনসুলিন সম্পর্কে জানি, তাও তোমাদেরকে আমি কিছুটা ইনফরমেশন দিতে চাই যে আসলে ইনসুলিনটা কি। তো ইনসুলিন হচ্ছে এক ধরনের হরমোন, যেটা আমাদের অগ্নাশয় অর্থাৎ প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যেই সেলগুলো রয়েছে সেই সেল থেকে নিঃসৃত হয়। তো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল রয়েছে, এক প্রকার সেল, অর্থাৎ প্যানক্রিয়াসের যে বিটা সেল রয়েছে সেই সেল থেকে আমার ইনসুলিন সিক্রেট হয় অর্থাৎ নিঃসৃত হয়। তো এই ইনসুলিনের গঠন সম্পর্কে যদি আমরা একটু বলি, দেখো ইনসুলিনের গঠন হচ্ছে, এরা পলিপেপটাইড চেন দিয়ে তৈরি। তো এদের পলিপেপটাইড চেন আমি যদি বলি, তাহলে পলিপেপটাইড চেনটা কি? পলিপেপটাইড চেন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের চেইন, অর্থাৎ আমাদের যে প্রোটিন, ইনসুলিন এক ধরনের প্রোটিন। তো এই প্রোটিনটা কিভাবে তৈরি হয় সেটা আমি তোমাদেরকে বলি। দেখো, ধরো এটা একটা পলিপেপটাইড চেইন, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড সমন্বিত চেইন, অর্থাৎ এই প্রত্যেকটা ধরো এক একটা অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? তো এরকম দুটা চেন দিয়ে ইনসুলিন তৈরি। তো ধরো এটা হচ্ছে এ চেইন আর এটা হচ্ছে বি চেইন। তো এই এ চেইনটা হচ্ছে 21 অ্যামাইনো অ্যাসিড সংবলিত, আর বি চেইনটা হচ্ছে 30 অ্যামাইনো অ্যাসিড সংবলিত। তো 30 প্লাস 21 51 অ্যামাইনো অ্যাসিড নিয়ে আমার ইনসুলিন তৈরি। তো এটা হচ্ছে ইনসুলিনের বেসিক একটা স্ট্রাকচার। তো কি হয়, এই দেখো এই দুটো চেইন কিন্তু আলাদা। তো এই দুটো চেইনকে যদি আমরা একত্র করি, তাহলে সেই একত্র করতে হবে হচ্ছে ডাইসালফাইড বন্ড দিয়ে, অর্থাৎ দুটা সালফারের যে বন্ড, সেই বন্ডের মাধ্যমে ইনসুলিনের দুটো চেনকে একত্র করা হয় এবং এরই মাধ্যমে ইনসুলিনটা আসলে তৈরি হয়। তো এটা হচ্ছে ইনসুলিনের একটা বেসিক স্ট্রাকচার। তো ইনসুলিন 51 অ্যামাইনো অ্যাসিড সংবলিত এক ধরনের প্রোটিন। তো এখন আমাদের মেইন যে আজকের পড়া, সেটা হচ্ছে ইনসুলিন কিভাবে উৎপন্ন হয়। তো দেখো, এই আসলে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে আমরা বলি যে আসলে চিকিৎসা ক্ষেত্রে জীব প্রযুক্তির ব্যবহারটা আসলে কিভাবে। দেখো, মানব দেহে 3400 প্রজাতির জেনেটিক ডিসঅর্ডার কিন্তু হতে পারে, অর্থাৎ জিন রিলেটেড ডিসঅর্ডার। তো জিন রিলেটেড ডিসঅর্ডার যদি 3400 প্রজাতির হয়, তো এগুলো নির্মূল করতে হলেই কিন্তু আমাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ব্যবহার করতে হবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহারের ফলে কিন্তু আমরা ধীরে ধীরে এই প্রত্যেকটা, হয়তো যদি চেষ্টা হয় ভবিষ্যতে, আশা করা যাচ্ছে যে আমরা নির্মূল করতে পারবো, অর্থাৎ এর কোনো প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে পারবো। তো এই যেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ইনসুলিনটা কিভাবে তৈরি করা হয় সেটা নিয়ে আজকে জানবো আমরা। তো দেখো, আমরা বলেছি ইনসুলিনটা কোথায় তৈরি হচ্ছে? মানুষের অগ্নাশয়ের প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যেই কোষগুলো রয়েছে সেখান থেকে। তো ইনসুলিন মানবদেহে কেন ব্যবহার, মানে মানবদেহে এর ব্যবহারটা কি, অর্থাৎ এর উপযোগিতাটা কি, সেটা আগে তোমাদেরকে জানতে হবে। তো দেখো, আমরা কার্বোহাইড্রেট খাই, কার্বোহাইড্রেট ভেঙে আমাদের যেই কার্বোহাইড্রেটের ক্ষুদ্র অণু অর্থাৎ গ্লুকোজ, আমরা কিন্তু আমাদের বডিতে গ্লুকোজ হয়, অর্থাৎ এছাড়াও আমরা কিন্তু ডিরেক্ট গ্লুকোজও ইনটেক করছি, অর্থাৎ গ্লুকোজ খাচ্ছি। তো কি হয়, আমাদের শরীরে যদি গ্লুকোজের মাত্রা অত্যাধিক হারে অর্থাৎ নর্মাল লেভেল থেকে বেড়ে যায়, তখন একটা রোগ অথবা একটা কন্ডিশন সৃষ্টি হয়, সেটাকে বলা হয় হাইপার গ্লাইসেমিয়া। অর্থাৎ হাইপার মানে বেশি, গ্লাইসেমিয়া মানে হচ্ছে গ্লুকোজের
অতিমাত্রায় ইনক্রিজ। তো ইনসুলিন কি করে, তখন যখন আমার শরীরে গ্লুকোজের মাত্রা বেড়ে যাচ্ছে, ইনসুলিন প্যানক্রিয়াস থেকে নিঃসৃত হবে এবং সেই গ্লুকোজের মাত্রাটাকে কমাই দিবে। আমাদের বডিতে একটাই এমন হরমোন, সেটা হচ্ছে ইনসুলিন, যে আমার গ্লুকোজের মাত্রা বডিতে কমাতে সক্ষম। আর অন্য যে কোনো হরমোনের কথাই বলো, তারা কখনোই আমার গ্লুকোজের মাত্রা কমাবে না, সবসময় বাড়াবে, অথবা সে এটা নিয়ে কোনো কাজই করবে না। সে হয়তো গ্লুকোজের মাত্রা বাড়াবে অথবা নিষ্ক্রিয় থাকবে এই ক্ষেত্রে। কিন্তু ইনসুলিনই একমাত্র যে আমাদের গ্লুকোজের মাত্রা কমিয়ে দিবে। তো আমার শরীরে যখন গ্লুকোজের মাত্রা বেড়ে যাবে, তখন যদি ইনসুলিন না থাকে, তাহলে আমার ওই যে বললাম হাইপারগ্লাইসেমিয়া, এই স্টেটটা তৈরি করবে। এবং এই ইনসুলিনের সক্ষমতা যদি একেবারেই কমে যায়, তখনই কিন্তু আমাদের বডিতে ডায়াবেটিস নামক রোগটা হয়। ডায়াবেটিস মেলাইটাস যে রোগটা রয়েছে, সেটা এই ইনসুলিনের অভাবেই কিন্তু হচ্ছে। তো এবার আমাদের যে কথা, যে আমরা কিভাবে ইনসুলিনটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তৈরি করব। তো দেখো, আগে কি করা হতো, গরু অথবা শূকরের জিন দিয়ে ইনসুলিনটা তৈরি করা হতো, কিন্তু ওই জিনের কার্যকারিতা আসলে খুব কম। মানবদেহে সেই জিন দিয়ে তৈরি ইনসুলিনের কার্যকারিতা আসলে কম। তো এজন্য আমাদের কি করতে হয়, বর্তমান প্রযুক্তিতে মানবদেহের যে ইনসুলিনের জিন রয়েছে, সেই ইনসুলিন উৎপাদনকারী জিন দিয়েই আমার ইনসুলিন তৈরি করা হচ্ছে। তো দেখো, এর যদি আমি স্টেপগুলো তোমাদেরকে সংক্ষেপে আমি মুখে মুখে বলি, তোমরা বুঝবা। কারণ হচ্ছে এই যে স্টেপগুলো রিলেটেড টু রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, অর্থাৎ আমরা এখানে কিন্তু রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমেই ইনসুলিন, ইন্টারফেরন বা টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, ইরাইথ্রোপোয়েটিন, এই জিনিসগুলো তৈরি করব। তো আমি তাও তোমাদের মুখে মুখে বোঝার জন্য বলে দিচ্ছি। তো ফার্স্টে আমাদের মানবদেহের ইনসুলিন উৎপাদনকারী জিনটা শনাক্ত করতে হবে। তো মানবদেহের 11 নং ক্রোমোজোম রয়েছে আমাদের, আমরা জানি কিন্তু আমাদের 23 জোড়া ক্রোমোজোম রয়েছে। তো আমাদের যে 11 নাম্বার ক্রোমোজোম রয়েছে, তার ধরো একটা বাহু খাটো, একটা বাহু বড়। তো এই খাটো বাহুর শীর্ষ অংশে, অর্থাৎ উপরের দিকে, আমার এই ইনসুলিন সংবলিত জিন রয়েছে, এই 11 নং ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষে। তো এই যে জিন, এখানটায় আমার এই জিনটাকে শনাক্ত করতে হবে, এবং শনাক্ত করার পরে আমার রেস্ট্রিকশন এনজাইম দিয়ে এই জিনের অংশটা কেটে নিতে হবে। ঠিক একইভাবে আমরা যখন রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি পড়েছিলাম, আমাদের প্লাজমিড অর্থাৎ যে ভেক্টর ডিএনএ, সেটাকে সিলেক্ট করতে হবে, এবং এই ভেক্টর ডিএনএর যে প্লাজমিড অংশটা, সেখান থেকে রেস্ট্রিকশন এনজাইমের মাধ্যমেই কিন্তু এই যেই হচ্ছে জিন রয়েছে, এই জিনের অনুরূপভাবেই আমার কিন্তু রেস্ট্রিকশন এনজাইম দিয়ে প্লাজমিডের অংশটা কাটতে হবে, কর্তন করতে হবে। কর্তন করার পরে কি করব আমরা, এই যেই জিন রয়েছে ইনসুলিন সংবলিত, এই জিনকে আমরা ওই প্লাজমিডে স্থানান্তর করব। স্থানান্তর করলে আমার যেই জিনটা তৈরি হবে আলটিমেটলি, সেটাই হবে আমার রিকম্বিনেন্ট ডিএনএ। এই রিকম্বিনেন্ট ডিএনএ কে আমরা কি করব, আমরা আবার একে ওই যে ব্যাকটেরিয়াতে স্থানান্তর করব। কিন্তু আমরা পড়েছিলাম যে আমরা স্থানান্তর করা নরমালি পসিবল না, কারণ ব্যাকটেরিয়া নরমালি সেই এই প্লাজমিডকে গ্রহণ করতে চায় না। তো এজন্য আমাদের কি করতে হবে, শক দিতে হবে। তো হিট শক অথবা ইলেকট্রিক্যাল পালস মেথডে আমার এই প্লাজমিডটাকে ব্যাকটেরিয়ার ভেতরে স্থানান্তর করতে হবে। তো স্থানান্তর করার পরে আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে বলেছিলাম যে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইনসুলিনের ব্যবহার করতে হলে আমার ইনসুলিনের উৎপাদনটাকে বাড়াতে হবে। বাড়ানোর জন্য আমার কি করতে হবে, ইনসুলিনকে ক্লোন করতে হবে। তো ঠিক একইভাবে আমরা ইনসুলিনের ক্লোনিং করব। ক্লোনিং করার পরে আমার ইনসুলিনটাকে সেল থেকে বের করে নিয়ে আসতে হবে। কিভাবে বের করব, দেখো সেলের ভেতর ইনসুলিন আছে, তাহলে আমরা যদি সেলটাকে ভেঙে ফেলি, ধ্বংস করে ফেলি, অর্থাৎ সেল লাইসিস করি, তাহলে ইনসুলিনটা বেরিয়ে চলে আসবে। তো ইনসুলিনটা বের করলাম,
এখন এই ইনসুলিনে অনেক এমন পদার্থ থাকতে পারে যা হচ্ছে আমাদের জন্য অপ্রয়োজনীয়, তাহলে আমি ইনসুলিনটাকে পিউরিফাই করব। পিউরিফাই করার পরে আলটিমেটলি আমরা যদি বাজারজাত করি তাহলে কিন্তু আমাদের ইনসুলিন প্রয়োজনীয় ইনসুলিন তৈরি হয়ে যাবে, এবং এটা আমরা মানবদেহে ব্যবহার করতে পারবো যাদের ইনসুলিন উৎপন্ন হয় না বডিতে। তো এই হচ্ছে আমার ইনসুলিন তৈরির প্রক্রিয়া। তো এরপরে দেখো আমি ইন্টারফেরন লিখেছি। তো হোয়াট ইজ ইন্টারফেরন? ইন্টারফেরন হচ্ছে এক ধরনের হরমোন, যেই হরমোনটা গ্লাইকোপ্রোটিন এক ধরনের, এটা একটা ডিফেন্স প্রোটিন, অর্থাৎ পার্টিকুলার, দেখো ইন্টারফেরন একটা ডিফেন্স প্রোটিন, ঠিক আছে? তো অর্থাৎ এটা কি করতেছে? ডিফেন্ড করতেছে কোনো পার্টিকুলার ভাইরাসকে। কিভাবে করতেছে দেখো, আমাদের বডিতে যদি কোনো ভাইরাস অ্যাটাক করলে সেই পার্টিকুলার দুটো সেল রয়েছে, সেই সেল দুটো হচ্ছে লিউকোসাইট, অর্থাৎ আমাদের দেহের যে শ্বেত রক্তকণিকা, এবং আমাদের যে যোজক কলা রয়েছে বডির, যোজক কলার ফাইব্রোব্লাস্ট নামক একটা ধরনের কোষ রয়েছে, সেই দুই রকম কোষ থেকে ইন্টারফেরনটা নিঃসৃত হয়। এবং এই ইন্টারফেরন বিভিন্ন প্রকার ভাইরাস জনিত রোগ প্রতিরোধে সক্ষম। এখন কোন রোগগুলো প্রতিরোধে সক্ষম এটা অনেক সময় এমসিকিউতে চলে আসে, অ্যাডমিশন টেস্টেও আসে। তো এজন্য আমি তোমাদেরকে একটা ছোট ছন্দ শিখিয়ে দিব, তোমরা যেন সহজে মনে রাখতে পারো। ইন্টারফেরন, হ্যাপা, হাপি, পেপি, জলা, এই চারটা রোগকে প্রতিরোধে সক্ষম। দেখো, হ্যাপা দিয়ে হ্যাপাটাইটিস, হাপি দিয়ে হারপিস, পেপি দিয়ে পেপিলোমা, এবং জলা দিয়ে জলাতঙ্ক, এই চারটা রোগের ক্ষেত্রে আমার ইন্টারফেরন এই চারটা রোগকে প্রতিরোধ করতে অলরেডি সক্ষম হয়েছে। এবং ইন্টারফেরন দিয়ে অন্যান্য আরো ভাইরাস জনিত রোগ প্রতিরোধ করতে আমরা সক্ষম হতে পারবো ইনশাআল্লাহ ইন ফিউচার। তো এই হচ্ছে মোটামুটি আমার ইন্টারফেরন নিয়ে বেসিক আইডিয়া। এবং এই ইন্টারফেরনও ঠিক একইভাবে এই সেম প্রসেসে ইনসুলিনের মতো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি পদ্ধতিতে আমার তৈরি হয়। এবার দেখো আমি লিখেছি টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। দেখো আমাদের বডিতে আমরা জানি যে আমাদের ব্রেইন স্ট্রোক হয়, হার্ট অ্যাটাক হয়। তো এগুলো আসলে কিভাবে হয়? আমাদের যে পার্টিকুলার আর্টারি রয়েছে, অর্থাৎ আমাদের রক্তনালী রয়েছে, এই ধমনীতে যখন ব্লাড জমে যায়, ক্লট হয়ে যায়, অর্থাৎ রক্ত জমাট বেঁধে যায়, তখনই কিন্তু আমাদের স্ট্রোক অথবা হার্ট অ্যাটাক হয়। তো দেখো এই টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, তো আমি তোমাদেরকে বলি আমাদের এই রক্তে প্লাজমিন নামক এক ধরনের হরমোন অথবা এক ধরনের ফ্যাক্টর রয়েছে, যেই ফ্যাক্টরটা আমাদের রক্তকে গলিয়ে দিতে পারে। অর্থাৎ কোনো জায়গায় যদি রক্ত অনাকাঙ্ক্ষিতভাবে জমে যায়, এই প্লাজমিনটা কি করে? সেই রক্তকে গলিয়ে রক্ত প্রবাহ ঠিক রাখতে সাহায্য করে। তো দেখো টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, তো এই আমাদের এই রক্তে এই প্লাজমিনটা আসলে থাকে হচ্ছে ইনঅ্যাক্টিভ, অর্থাৎ নিষ্ক্রিয় অবস্থায় প্লাজমিনোজেন এই নামে, অর্থাৎ এই রূপে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। তো এইটাকে যদি অ্যাক্টিভেট করতে হয় তাহলেই আমার লাগবে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। তো টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর টিস্যুতে থাকে এবং এই প্লাজমিনোজেনকে রূপান্তরিত করে হচ্ছে প্লাজমিন। এই প্লাজমিন হচ্ছে অ্যাক্টিভ অথবা সক্রিয়। এটা কি করে? আমাদের যে অনাকাঙ্ক্ষিত ব্লাড ক্লট আছে সেটাকে আমার রুখে দিচ্ছে। রুখে দিলে কি হবে? আমাদের এই রক্ত প্রবাহ ঠিকভাবে হতে পারবে এবং আমাদের এই যে অনাকাঙ্ক্ষিত স্ট্রোক বা হার্ট অ্যাটাক এটা অনেকাংশে লাঘব হয়। তো এই কোনো কারণে যদি আমাদের টিস্যুতে এই প্লাজমিনোজেনের অভাব ঘটে, তখন আমাদের এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমেই এই টিস্যু এই ঠিক একই প্রসেসে আমি ইনসুলিন যেভাবে বললাম ঠিক একই প্রসেসে আমার টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর তৈরি করে আমার কিন্তু বডিতে দেয়া হয়, তখন আমাদের এই প্লাজমিনের অভাবটা পূরণ হয়। তারপর আমি দেখো লাস্ট পয়েন্ট লিখেছি ইরাথ্রোপোয়েটিন। তো ইরাথ্রোপোয়েটিন একটা হরমোন যেটা আমাদের যে বৃক্ক বা কিডনি রয়েছে সেখান থেকে নিঃসৃত হয়। তো এই ইরাথ্রোপোয়েটিনের আসলে কাজ কি? দেখো ইরাথ্রোপোয়েটিন হচ্ছে আমাদের বডির যে বোন ম্যারো রয়েছে, এই বোন ম্যারোতে গিয়ে আমাদের লোহিত রক্তকণিকা উৎপাদনকে ত্বরান্বিত করে, অর্থাৎ বৃদ্ধি করে। লোহিত রক্ত
কণিকা ইনক্রিজ করে, অর্থাৎ এর উৎপাদনকে ইনক্রিজ করছে, অর্থাৎ আরবিসি প্রোডাকশন কে ইনক্রিজ করছে হচ্ছে ইরাইথ্রোপয়েটিন। তো ধরো একটা ব্যক্তির কিডনি নষ্ট হয়ে গেল, অর্থাৎ বৃক্ক কোনো কারণে নষ্ট হয়ে গেল, তখন কি করা হয় তা আমরা সবাই জানি যে ডায়ালাইসিস করা হয়। তো ডায়ালাইসিস যদি করা হয়, ডায়ালাইসিস করলে আমাদের কি করতে হচ্ছে, আমাদের যে শরীরের রক্ত, সেই রক্তকে, কারণ আমাদের তো কিডনি দিয়ে রক্ত পরিশোধিত হচ্ছে না, তো ডায়ালাইসিস মেশিনের মাধ্যমে এই রক্ত হচ্ছে মেশিনে যাচ্ছে আমাদের বডির, এবং সেই রক্তটা পরিশোধিত হয়ে আবার সে আমাদের বডিতেই ব্যাক করছে, এটাই হচ্ছে ডায়ালাইসিস প্রক্রিয়া। তো আমরা সবাই জানি, তো আমি তোমাদেরকে বলে দিলাম। তো ইরাইথ্রোপয়েটিনই ওই যখন রক্ত পরিশোধিত হচ্ছে, তখন ইরাইথ্রোপয়েটিনটাও যে রক্তে রয়েছে সেটা কিন্তু আমার বাইরে চলে যাচ্ছে। তো চলে গেলে কি আমাদের বডিতে ইরাইথ্রোপয়েটিন কমে গেলে বোন ম্যারোতে ইরাইথ্রোপয়েটিন যাচ্ছে না, যদি না যায় তাহলে আমাদের রোহিত রক্তকণিকা উৎপন্ন হচ্ছে না এক্সট্রা, না হলে আমাদের আরবিসি কমে যাচ্ছে, কমে গেলে আমরা সবাই জানি যে আমাদের রক্ত শূন্যতা দেখা দেয়। তো আমাদের যেন রক্ত শূন্যতা যদি না দেখা দেয়, বা হচ্ছে আমরা যেন রক্ত শূন্যতায় না ভুগি, এজন্য তখন ইরাইথ্রোপয়েটিন এই বাইরে থেকে বডিতে দেয়া হয়, বডির রক্তে দেয়া হয়, এবং তখনই সে আবার ওই বন ম্যারোতে গিয়ে লোহিত রক্তকণিকা অথবা আরবিসি উৎপাদন বৃদ্ধি করে। তো এই ইরাইথ্রোপয়েটিনটাও যে তৈরি করা হয়, সেটাও কিন্তু ঠিক একইভাবে বায়োটেকনোলজি অর্থাৎ জীব প্রযুক্তির ডিএনএ, যেই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি রয়েছে, সেই পদ্ধতিতেই ব্যবহার করা হয়। তো এগুলোই মোটামুটি চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার। তো চিকিৎসা বিজ্ঞানের এই ইয়েগুলো তোমাদের কিন্তু ভবিষ্যতে লাগবে, তোমাদের যারা মেডিকেলের জন্য ইন্টারেস্টেড তারা কিন্তু এই জিনিসগুলো একটু ভালোভাবে পড়বা, কারণ অ্যাডমিশন টেস্টে কিন্তু ফোকাসড হয় হচ্ছে মেডিকেল রিলেটেড টপিকগুলো। তোমরা যদি এই জিনিসগুলো বুঝে থাকো, আশা করি তোমাদের সামনে অনেক কাজে লাগবে। আর অবশ্যই পরীক্ষায় চলে আসে ইনসুলিন, তো খুবই ইম্পর্টেন্ট। ইনসুলিন নিয়ে কোশ্চেন এই চ্যাপ্টার থেকে দেয়াই হয়, একটা কোশ্চেন থাকেই, তো এই চ্যাপ্টার থেকে কোশ্চেন করলে ইনসুলিনকে টাচ করাই হয়। তো এজন্য তোমরা আশা করি এই টপিকটা ভালো করে পড়বে। কোনো যদি বুঝতে সমস্যা হয় আমাদেরকে অবশ্যই জানাবে, আমাদের ফেসবুক পেজে তোমরা নক করতে পারো, এন্ড আমাদের চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। আর আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছো, ভালোবেসেছো, সেভাবেই বাঁচবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।